ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা আলোচনা করব মুড নিয়ে। মুড ইংরেজি বাক্যে ভার্বের মুড, অর্থাৎ ইংরেজি সেন্টেন্সে তোমরা জানো টেন্স হয়, টেন্সের মাধ্যমে আমরা কোনো সেন্টেন্সের যে সময় সে সময় সম্পর্কে জানতে পারি, অর্থাৎ কাল সম্পর্কে জানতে পারি। তো এই মুডের মাধ্যমে আমরা কোনো ইংরেজি সেন্টেন্সে তার যে ক্রিয়া থাকে, তার যে ভার্ব থাকে, তার মুড, তার বক্তব্যের যে ধরন, সেটা আমরা জানতে পারি। তো মুড নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রয়েছে, মুড নিয়ে বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। আমি এখানটায় 5 রকম মুডের উল্লেখ করেছি, যদিও বেশিরভাগ বইতে তোমরা 3 রকম মুডের উল্লেখ পাবে। সেখানটায় প্রথম থাকবে ইন্ডিকেটিভ মুড, দ্বিতীয় থাকবে ইম্পারেটিভ মুড এবং তৃতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট মুড যেটা, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। যদিও আমি এখানে দুটো অতিরিক্ত মুডের উল্লেখ করেছি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ মুড আর একটা হচ্ছে কন্ডিশনাল মুড। তো তোমাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট মুড যেটা, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড, কারণ বাদবাকি যে মুডগুলো রয়েছে সেগুলো অন্য কোনো না কোনো সেন্টেন্সের মাধ্যমে তার গঠনগুলো তোমরা শিখতে পারো, কিন্তু সাবজাংটিভ মুড যেটা, এটা কিন্তু অন্য কোনো বাক্যের যে গঠন সেক্ষেত্রে কিন্তু তোমরা শিখতে পারবে না। অর্থাৎ তুমি টেন্স শিখতে গেলে এখানে বেশিরভাগ যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। তোমরা সেন্টেন্স শিখতে গেলে সেখানে তোমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই সেন্টেন্স গুলো শিখে যাবে, কিন্তু তোমরা সাবজাংটিভ মুড কোথাও শিখতে পারবে না সোজাসুজি। তো সাবজাংটিভ মুড তোমাদের শিখতে হলে তোমাদের মুডই পড়তে হবে। তো আজ আমরা মুড নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করব। তো মুডের আলোচনায় আর একটা জিনিস মনে রাখবে, মুড কিন্তু ইংরেজি ভার্বের হয়, ইংরেজি যে ক্রিয়া তারই মুড হয়। তো আমরা মুডের যে বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এক এক করে তোমাদেরকে আলোচনা করছি, তোমাদের সাথে আলোচনা করছি এবং এর যে উদাহরণগুলো কি কি সেগুলো দিয়ে দিচ্ছি। আর মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুড হচ্ছে সাবজাংটিভ মুড। প্রথম যে মুডটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মুড। এই নামটা মনে রাখবে, ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মুড। এই মুডে যে বাক্যগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ফ্যাক্ট, স্টেটমেন্ট, ওপিনিয়ন। অর্থাৎ যে বাক্যের মাধ্যমে কোনো বাস্তব সত্যকে তুলে ধরা হয়, তো সেই ধরনের বাক্যকে ইন্ডিকেটিভ মুডের মধ্যে রাখা হয়। স্টেটমেন্ট, কেউ কোনো মন্তব্য করছে, সেটা সত্যি হোক মিথ্যে হোক, সেটাও তোমার ইন্ডিকেটিভ মুড। আর একটা হচ্ছে ওপিনিয়ন, মতামত, কেউ কোনো রকম মতামত দিচ্ছে, তার মতে কোনটা ঠিক কোনটা ভুল, তার মতে কোনটা কি। এই যে তিনটে জিনিস, একটা হচ্ছে ওপিনিয়ন, একটা স্টেটমেন্ট, একটা হচ্ছে তোমার ফ্যাক্ট, এই তিনটে বাক্য, এই 3 ধরনের বাক্যকে তোমরা ইন্ডিকেটিভ মুডের মধ্যে রাখতে পারো। ইন্ডিকেটিভ মুডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি দেখো বাংলায় লিখে দিয়েছি, ঘটনা, মন্তব্য, ঘটনা বলতে যেটা বাস্তব সত্য, মন্তব্য এবং মতামত। মন্তব্য, কেউ কোন রকম মন্তব্য করতেই পারে যে ছেলেটা খেলছে, বাস্তবে ছেলেটা খেলছে না পড়ছে তুমি জানো না, এটা তার মন্তব্য। মতামত, আমার মতে তিনি বিখ্যাত, আমার মতে তিনি ভালো, অন্যের মতে সে ভালো নাও হতে পারে, এটা হচ্ছে মতামত। নির্দেশকারী ভালো, অর্থাৎ যে ভাবে এই জিনিসগুলোকে পেয়ে যাবে, তো সেই ভার্বের যে বাক্য সেটাকে তোমরা ইন্ডিকেটিভ মুডের মধ্যে রাখবে। এবার দ্বিতীয়ত আসছে ইন্টারোগেটিভ মুড। সোজাসুজি বুঝতে পারছো, যে বাক্যের মাধ্যমে, যে ভার্বের মাধ্যমে তোমরা কিছু প্রশ্ন করবে, কিছু জিজ্ঞাসা করবে, সেই সমস্ত সেন্টেন্স গুলো তোমাদের হয়ে যাবে ইন্টারোগেটিভ মুড। ইন্টারোগেটিভ মুডের উল্লেখ আলাদা করে কোথাও থাকে না, আমি এখানটা করে দিচ্ছি, এটাও ইন্ডিকেটিভ মুডের মধ্যে চলে যায়। তো এখানে কোশ্চেন মেকিং যে সেন্টেন্স, কোশ্চেন মেকিং যে ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ মুড। এখানে দেখো প্রশ্নবোধক বাক্যের ভার্ব সমস্তটাই উল্লেখ করা রয়েছে বোর্ডে, তোমরা এক এক করে দেখে নেবে। থার্ড হচ্ছে কন্ডিশনাল মুড। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে, এখানেও আরেকবার আলোচনা করে দেবো, কারণ আজকের যে লেসনটা এটা একটা বিস্তারিত লেসন। তো তবুও কন্ডিশনাল সেন্টেন্স কি সম্পূর্ণভাবে এখানে হয়তো আমরা জানতে পারবো না। তো কন্ডিশনাল সেন্টেন্সের জানো তোমরা 5টা ভাগ হয়, তার মধ্যে যে প্রথম দুটো, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই দুটো কন্ডিশনাল কিন্তু বাস্তব নির্ভর হয়। তো এই বাস্তব নির্ভর যে দুটো কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে সেটা এই কন্ডিশনাল মুডের মধ্যে চলে আসে। অর্থাৎ কন্ডিশনাল মুডের মধ্যে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্স আসে না বা ভার্ব আসে না, শুধুমাত্র জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল যেগুলো বাস্তব নির্ভর শর্ত সেগুলো আসে। এখানে দেখো বাস্তব নির্ভর শর্ত,
4 নম্বর আছে ইম্পারেটিভ মুড। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি পড়ে থাকো জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে বাক্যের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এক্ষেত্রেও ঠিক ওই একই রকম জিনিস, আদেশ, অনুরোধ, উপদেশ যেসব ভার্বের মাধ্যমে প্রকাশ পায় সেই ভার্বের মুড হচ্ছে ইম্পারেটিভ মুড। আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশকারী ভার্ব। 5 নম্বরে রয়েছে, খেয়াল করে দেখো, সাবজাংটিভ মুড। এই মুডটাকে তোমরা আলাদা করে কোথাও শিখতে পারবে না। অর্থাৎ এতক্ষণ বললাম এই যে কনস্ট্রাকশন গুলো রয়েছে, ইন্ডিকেটিভ, ইন্টারোগেটিভ, কন্ডিশনাল, ইম্পারেটিভ, এগুলো বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে। কিন্তু সাবজাংটিভ মুড যেটা, এটা শিখতে গেলে তোমাকে মুডই পড়তে হবে। মুড ছাড়া অন্য কোথাও পাবে না। আর মুড যেটা সাবজাংটিভ মুড, এটা কিন্তু টেন্সের নিয়মকে অনুসরণ করে না। উপরে যে সেন্টেন্স গুলো রয়েছে এগুলো কিন্তু টেন্সের নিয়ম মেনে চলে, কিন্তু সাবজাংটিভ মুড যেটা, এটা টেন্সের নিয়ম মেনে চলে না। সাবজেক্টিভ মুডে আমরা কি পাবো? হাইপোথেটিক্যাল উইশ। হাইপোথেটিক্যাল অনুমান নির্ভর, কাল্পনিক, যেটার কোনো বাস্তবতা নেই এবং বাস্তবে যেটা সম্ভব নয়, এটাকে মনে রাখবে। এই সাবজেক্টিভ মুডে যে সেন্টেন্স গুলো পাবে শুধুমাত্র যে কাল্পনিক নয়, কল্পনা অনেক সময় সত্যি হলেও হতে পারে, কিন্তু এই সাবজেক্টিভ মুডের মধ্যে যেগুলো থাকে সেগুলো সত্য হয় না। তো কিছু ক্ষেত্রে যেটা প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, সেটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তোমার এছাড়া যেটা পাস্ট এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, আজকে আমি আলোচনা করবো সবই, সেখানে সম্পূর্ণ কাল্পনিক এবং সেগুলো অতীত হয়ে গেছে, সেগুলো হওয়া সম্ভব নয়। তো সাবজেক্টিভ মুডের মধ্যে হাইপোথেটিক্যাল উইশ অর্থাৎ কাল্পনিক আশা এন্ড কন্ডিশন এবং শর্ত, কিছু শর্ত যেগুলো কাল্পনিক এবং কিছু আশা যেগুলো প্রায় অসম্ভব। যদি পাস্টে হয় তবে অসম্ভব, এবং যেটা ফিউচারে হয় তবে সেটা প্রায় অসম্ভব, সম্ভব হলেও হতে পারে। আচ্ছা, কাল্পনিক, অবাস্তব, আশা এবং শর্ত। অর্থাৎ সাবজেক্টিভ মুডের মধ্যে তুমি পাবে কাল্পনিক বা অবাস্তব, যে কোনো একটাকে মেনে নিতে পারো, আশা এবং শর্ত, উইশ এবং কন্ডিশন। আচ্ছা, আমরা 5 রকম মুড পেলাম। প্রথমটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমরা পেলাম ইন্টারোগেটিভ মুড, যে বাক্যের মাধ্যমে প্রশ্ন তৈরি করা হয়। কন্ডিশনাল মুড, যে বাক্যের মাধ্যমে শর্ত, প্রথম জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো রয়েছে, অর্থাৎ বাস্তব নির্ভর শর্ত। ইম্পারেটিভ মুড, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ পায় যেই ভার্বগুলোর মাধ্যমে বা সেন্টেন্সের মাধ্যমে, সেই ভার্বগুলোকে ইম্পারেটিভ মুড বলে। আর সাবজেক্টিভ মুড তোমরা জানো, যেখানে সমস্তটাই কাল্পনিক, যেটা বাস্তব নয়, বর্তমানে বাস্তব নয়, তেমন বাক্যগুলোকে তোমরা সাবজেক্টিভ মুডে পড়ে। আর আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো পার্ট রয়েছে তোমার মুডে, একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, যেটা বাস্তব বাস্তব জিনিসকে বলে, বাস্তব ঘটনাকে প্রকাশ করে। আর একটা হচ্ছে সাবজেক্টিভ মুড। তার মানে মুডের এই দুটো অবস্থাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাদ বাকিগুলো তুমি পড়লেও হয়, না পড়লেও হয়, এরকম একটা ব্যাপার। তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে দেওয়া রয়েছে। তো তোমাদের জানা দরকার, যেটা বাস্তবিক সেটা ইন্ডিকেটিভ মুড, যেটা অবাস্তব সেটা হচ্ছে সাবজেক্টিভ মুড। এবার আমরা যে প্রত্যেকটা মুডের একটা দুটো করে আমরা উদাহরণ দেখে নিই, যাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। দেখে নাও এক এক করে। ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মুড, বুঝতেই পারছো, যেটা বাস্তব নির্ভর কোনো ঘটনাকে বলে। এখানে আমরা ফ্যাক্ট পেতে পারি, অর্থাৎ যেটা বাস্তব, স্টেটমেন্ট পেতে পারি, কোনো মতামত, কোনো বক্তব্য, আর ওপিনিয়ন, কোনো মতামত। যেমন ধরো, হি ইজ মাই ব্রাদার, ফ্যাক্ট একটা, সে আমার ভাই, বাস্তব নির্ভর ঘটনা। দ্যাট ওয়াজ মাই হাউস, ওটা আমার বাড়ি ছিল, এখন নেই, সে ঠিক আছে, এটা একটা বাস্তব বা ফ্যাক্ট। হি ইজ ফাইন, সে ভালো আছে, এটা একটা স্টেটমেন্ট। সে ভালো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা আমার একটা মন্তব্য, সে ভালো আছে। বলতে পারি সে একজন খারাপ ব্যক্তি, এটা আমার মতামত, হ্যাঁ, বা আমার একটা বক্তব্য। আর ওপিনিয়ন, আমার মতে সে ভালো, আমার মতে সে খারাপ, এই ফুলটা সবচেয়ে সুন্দর, বা এটা আমার ফেভারিট ফুল। এই জিনিসগুলো যেগুলো রয়েছে, এগুলো তোমার ইন্ডিকেটিভ বা ডিক্লারেটিভ মুডের মধ্যে চলে আসবে। তো এখানে দিয়েছি হি ইজ ফাইন, দ্য ফ্লাওয়ার ইজ নাইস, ফুলটি খুবই সুন্দর। তো বুঝতে পারছো, এখানে বাস্তব নির্ভর ঘটনা এবং বক্তব্য এবং তোমার মতামত এগুলো চলে আসছে। তো এবার আসছি আমরা ইন্টারোগেটিভ মুডে। যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয় সেগুলোই তোমার ইন্টারোগেটিভ মুডের মধ্যে পড়বে। সেই ভার্বগুলো এখানে আস্কিং কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা। ইজ হি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু, প্রশ্ন করছি, এই প্রশ্নের ভার্বটা চলে যাবে
ইন্টারোগেটিভ মুডের মধ্যে। ডিড শি কাম হিয়ার, সে কি এখানে এসেছিল? উইল ইউ গো, তুমি কি যাবে? হোয়াই আর ইউ লেট, তুমি দেরিতে কেন? তো এই যে প্রশ্নগুলো, যত রকম প্রশ্ন হোক, সমস্ত প্রশ্নই যদি সে তার মুড বিবেচনা করতে হয় তবে সেটা চলে যাবে ইন্টারোগেটিভ মুডে, যদিও অনেক বইতে এটাকে ইন্ডিকেটিভ মুডের মধ্যেই রাখা হয়। কন্ডিশনাল সেন্টেন্সে, কন্ডিশনাল মুডে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পাবো, এবং কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেও তোমরা জানো যে 5 রকম কন্ডিশনাল সেন্টেন্স হয়। তার মধ্যে প্রথম যে দুরকম, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এই দুটো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু তোমাদের এই কন্ডিশনাল মুডের মধ্যে চলে আসবে। যেমন ধরো, যদি তুমি জলকে ফোটাও জল বাষ্প হবে। ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভেপোরেটস, যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজে যায়। তো এই ধরনের যে বাস্তব নির্ভর যে শর্তগুলো রয়েছে সেগুলো তোমার জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। এবং আরো কিছু রয়েছে যে সেন্টেন্সগুলো তোমাদের, যে শর্তগুলো তোমাদের বাস্তব হতে পারে। তুমি যদি আসো আমি তোমাকে সাহায্য করব, হ্যাঁ, তিনি যদি আসেন আমাকে পড়াবেন, তাহলে সম্ভব। এই ধরনের যে কন্ডিশনগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, তো সেগুলো তোমার কন্ডিশনাল মুডের মধ্যে পড়বে। অর্থাৎ বাস্তব নির্ভর শর্ত, এখানে তোমার জিরো এন্ড ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স গুলো আসবে। তো জিরো কন্ডিশনাল যেটা বৈজ্ঞানিক সত্য, ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সেগুলো হচ্ছে তোমার জিরো কন্ডিশনালের পড়ে। এবং যেটা হওয়া সম্ভব, আমি যদি মাঠে যাই তবে আমি ফুটবল খেলবো, তার মানে কি আমার মাঠে যাওয়াটাও যেমন সম্ভব, ফুটবল খেলাটাও সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এটা আমাদের চলে আসবে কন্ডিশনাল মুডের মধ্যে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট, যদি বৃষ্টি পড়ে মাঠ বা ঘাস ভিজে যায়। বাস্তব জিনিস হবেই এটা। বি নাম্বারটা দেখো, ইফ ইউ বয়েল ওয়াটার, যদি তুমি জলকে ফোটাও ইট ইভেপোরেটস, এটা বাষ্প হয়ে যায়। নেক্সট সেন্টেন্সটা দেখো, ইফ ইউ কাম আই উইল হেল্প ইউ, ইফ ইউ কাম আই উইল হেল্প ইউ, যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করব। তো বুঝতেই পারছো যে যদি তুমি আসো আমার সাহায্য করাটা সম্ভব, বাস্তব নির্ভর এটা। তো এক্ষেত্রে তোমরা এগুলো কন্ডিশনাল মুডের মধ্যে রাখতে পারো। ইফ দে প্লে ফুটবল আই উইল গো টু সি দেম, যদি তারা ফুটবল খেলে আমি তাদেরকে দেখতে যাব। তো তোমাদের বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয়। এর পিছনে বড় কারণ যেটা, যে তোমরা এর পরবর্তী যে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে পাবে, যেগুলো তোমার সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, তো সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো পড়লে বুঝতে পারবে যে এই কন্ডিশনালের সাথে সেই কন্ডিশনালগুলোর পার্থক্য কোথায়। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল যেগুলো, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ মুডের মধ্যে পড়ে, কিন্তু এখানে ফার্স্ট জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল যেটা, এটা পড়ে তোমার কন্ডিশনাল মুডের মধ্যে। আরেকটা জিনিস আমি বলে দিই, যে তোমরা বইতে ইন্ডিকেটিভ মুড পাবে, ইম্পারেটিভ মুড পাবে, আর সাবজেক্টিভ মুড পাবে, এই তিনটে মুড পাবে। তো সেক্ষেত্রে তোমরা ইন্টারোগেটিভ এবং কন্ডিশনাল মুড পাবে না, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মূলত মুডের যে বেসিক ডিফারেন্স, একটা হচ্ছে ইন্ডিকেটিভ পার্ট আর একটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট। তো এই দুটো পার্টকে আলাদা করে মনে রাখলেই হবে, একটা বাস্তবিক, একটা অবাস্তবিক, একটা বাস্তব নির্ভর, একটা কাল্পনিক। তো চলো এবার আমরা পরবর্তী পার্টে আসি। কন্ডিশনাল মুড তো হয়ে গেল, এবার আসি ইম্পারেটিভ মুডে। এবার আমরা ইম্পারেটিভ মুড নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ মুড অর্থাৎ যে মুডে আদেশ, অনুরোধ, উপদেশ এইসব প্রকাশ পায় যে ভার্বের মাধ্যমে। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানো, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলো সবই ইম্পারেটিভ মুডের মধ্যেই পড়ে। তার কিছু এক্সাম্পল দেখে নাও। আদেশ, অনুরোধ, উপদেশ। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, আদেশ। ডোন্ট শাউট, চিৎকার করো না। কাম হিয়ার, এদিকে আসো, এখানে আসো। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। তো এগুলো আদেশ, অনুরোধ, উপদেশ। যদি প্লিজ দিয়ে কিছু বলো, তো এখানে রয়েছে ডোন্ট ডিসওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে অমান্য করো না। যদি প্লিজ দিয়ে কিছু বলো, সেটা অনুরোধে চলে যাবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস জল দাও। তো এই ধরনের সেন্টেন্স। এছাড়াও আমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু কনস্ট্রাকশন পাই, সেগুলোকে আমরা একটু দেখে নিই। লেট মি ডু দিস, এটা আমাকে করতে দাও। ডোন্ট লেট হিম এন্টার, তাকে ভিতরে ঢুকতে দিও না। লেট আস প্লে, চলো আমরা খেলি। লেট আস নট ওয়ার্ক টুডে, চলো আজ আমরা কাজ করব না। প্লিজ লেট মি ডু দিস,
দয়া করে আমাকে এটা করতে দাও, এটা তোমার রিকোয়েস্টের মধ্যে চলে গেছে, অনুরোধের মধ্যে চলে গেছে। লেট হার নট টক টু হিম, তাকে তার সাথে কথা বলতে দিও না। আমরা লেট দিয়ে যে সেন্টেন্স গুলোকে পাই সেগুলোকে নেগেটিভ দুভাবে করা যায়। তোমরা দেখো, লেটের পর যে সাবজেক্ট থাকে তারপরে আমরা নট এর ব্যবহার করতে পারি, এছাড়াও আমরা ডোন্ট দিয়েও কিন্তু বাক্যটাকে শুরু করতে পারি। একই সেন্টেন্স, যে সেন্টেন্সে ছিল লেট হার নট টক টু হিম, তাকে তার সাথে কথা বলতে দিও না, এটাকে এভাবেও আমরা লিখতে পারি, ডোন্ট লেট হার টক টু হিম। এই গেল তোমাদের ইম্পারেটিভ মুড, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ পায় যে বাক্যগুলোর মধ্যে, যে বাক্যগুলো মূলত ভার্ব দিয়ে শুরু হয়। এবং তার আরেকটা পর্যায়ে হচ্ছে লেট দিয়ে যেগুলো শুরু হয়, লেটও ভার্ব। এরপরে আমরা আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড এটা কিন্তু একটু জটিল এবং এটাকে বোঝার বিষয় রয়েছে। যেহেতু এই কনস্ট্রাকশনটা অন্য কোথাও আর শেখা যায় না, তাই সাবজাংটিভ মুডটা এখান থেকেই শিখতে হবে। তোমরা কিন্তু ইম্পারেটিভ মুড কিন্তু আগেও অন্যান্য জায়গাতে পেয়েছো এবং সেখান থেকে শিখে ফেলেছো। তো ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, কন্ডিশনাল সেন্টেন্স আর ইম্পারেটিভ মুড এগুলো অন্য জায়গায় পাওয়া যায়, কিন্তু সাবজাংটিভ মুড যেটা, সেটা মুডের এসেই তোমাকে শিখতে হবে। সাবজাংটিভ মুডের মধ্যে আমরা যেগুলোকে এখানে পাবো সেগুলো হচ্ছে, দেখো, হাইপোথেটিক্যাল উইশ, অর্থাৎ কাল্পনিক আশা, যে আশা পূর্ণ হবার নয় বা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই কম, যেইগুলো প্রেজেন্ট সাবজাংটিভ মুডের মধ্যে রয়েছে সেগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা কম, বা যেটা এই মুহূর্তে বাস্তব নয়। অর কন্ডিশনাল সেন্টেন্স, অথবা যেখানে যে বাক্যের মাধ্যমে কিছু কন্ডিশন, কিছু কাল্পনিক শর্ত প্রকাশ পায়। এখানে হাইপোথেটিক্যাল বলেছি, হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক, কাল্পনিক উইশ অথবা কন্ডিশন। কাল্পনিক আশা, ইচ্ছা, শর্ত এগুলো সবই চলে যাবে তোমাদের সাবজাংটিভ মুডের মধ্যে। সাবজাংটিভ মুডের মধ্যে পুরোটাই বাস্তব নয় এমন কিছু। এবার আমরা এক এক করে এক্সাম্পল গুলোকে দেখছি। আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ ডক্টর। সেন্টেন্সটা দেখো, যে আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ ডক্টর, এখানে একটা বি রয়েছে। আমি চাই তুমি একজন ডাক্তার হও। তো তুমি একজন ডাক্তার হও, এই মুহূর্তে তুমি ডাক্তার না, তুমি ডাক্তার হবে কিনা সেটাও অনিশ্চিত। তো এক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের ব্যবহার করব। এখানে স্টেট অফ বিং এর ব্যবহার হয়েছে। আমি চাই তুমি একজন ডাক্তার হও, আমি আশা করি তিনি মহান হোক। তো তিনি মহান হবে কিনা সেটা সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই, সমস্তটাই কাল্পনিক। তো হতেও পারে, কিন্তু এটাকেই বলছি তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুড নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত যাচ্ছি। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টিভ মুডের সামান্য একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। I wish that, I wish he come, I wish he come। এখানে দেখো নো এস ইয়েস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য তোমরা যে ভার্বের শেষে এস বা ইয়েস ব্যবহার করো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেটা কিন্তু এখানটা চলবে না। এখানটায় তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের মেইন ফর্ম যেটা সেটাই বসে। অর্থাৎ ওর সাথে এস, ইয়েস বা পাস্ট ফর্ম ইত্যাদি এগুলো কোনো কিছু থাকে না। টেন্সের যে নরমাল নিয়ম, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে না। এখানে যে নিয়মটা রয়েছে সাবজেক্টিভ মুডের, সেটাকেই ব্যবহার করতে পারবে। আই উইশ হি কাম, আমি আশা করি তিনি আসুক বা তিনি আসুন। এখানে যদিও প্রেজেন্ট সাবজেক্টিভ মুড বলছে, কিন্তু এর যে সেন্স এটা কিন্তু ফিউচারের। এই সাবজেক্টিভ মুডের যে টেন্সের সাথে একটা গোলমেলের ব্যাপার রয়েছে। প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করে, তোমার পাস্ট সাবজেক্টিভ মুডে বর্তমান সম্পর্কে বলে, এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে অতীত সম্পর্কে বলে। অর্থাৎ টেন্সের সাথে তোমার অ্যাডজাস্টমেন্টটা ঠিক সেইভাবে নেই। 3 নাম্বারটা দেখো, আই উইশ আই ওয়ার এ মিনিস্টার। ইস, আমি যদি একজন মন্ত্রী হতাম। অর্থাৎ পাস্ট সাবজেক্টিভ মুডে রয়েছে, কিন্তু বর্তমানের আমার যে ইচ্ছা সেটাকে প্রকাশ করছে, আমি যদি একজন মন্ত্রী হতাম। তারপরের এক্সাম্পলটা দেখো, আই উইশ শি হ্যাড এ কার। ইস, তার যদি একটা গাড়ি থাকতো। পাস্ট সাবজেক্টিভ মুডে রয়েছে, স্টেট অফ পজিশনকে নির্দেশ করছে। তার যদি একটা গাড়ি থাকতো, তার অধিকারে যদি একটা গাড়ি থাকতো, বাস্তবে নেই। 5 নাম্বার এক্সাম্পল, আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ এ কার। আমি চাই তার একটা গাড়ি হোক। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের হির সাথে হ্যাভ এর ব্যবহার হয়েছে। হির সাথে হ্যাভ এর ব্যবহার কিন্তু তোমাদের যে টেন্সের নিয়ম সেক্ষেত্রে কিন্তু হয় না, হির সাথে হ্যাজ এর ব্যবহার হয়। এক্ষেত্রে সাবজেক্টিভ মুডে, প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে হির সাথে সবসময় বেস ফর্ম বসে, মেইন ফর্মটা বসে। তো হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যাই হোক তার যে মেইন ফর্ম যেটা সেটা হচ্ছে হ্যাভ, এবং সেই হ্যাভটাই এখানে বসেছে। আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ এ কার, আমি চাই তার একটা গাড়ি হোক। তারপরটা দেখো 6 নাম্বার, আই উইশ
আই হ্যাড এ মোবাইল, ইস আমার যদি একটা মোবাইল থাকতো। এখানে দেখো আই হ্যাড এ মোবাইল, আই উইশ আই হ্যাড এ মোবাইল আর আই উইশ আই হ্যাড এ মোবাইল, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইস আই উইশ আই হ্যাড এ মোবাইল এই কথার অর্থ এই মুহূর্তে আমার যদি একটা মোবাইল থাকতো। আর এখানে যেটা দিয়েছি আই উইশ আই হ্যাড এ মোবাইল, আমার যদি গতকাল অতীতে আমার যদি একটা মোবাইল থাকতো। এখানে আমি কিন্তু ইয়েস্টারডে, দেন, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এসব কিছু যোগ দিতে পারতাম, কিন্তু যখনই হ্যাড রয়েছে তখনই বুঝতে পারবে যে এটা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের মধ্যে রয়েছে এবং এটা অতীতকে নির্দেশ করছে। আই উইশ শি হ্যাড বিন হিয়ার, ইফ সে যদি এখানে থাকতো। ইফ শি ওয়্যার হিয়ার, সে যদি এখানে থাকতো এই মুহূর্তে। আর আই উইশ শি হ্যাড বিন হিয়ার তার মানে অতীতের কোনো একটা সময়, সেই সময় সে যদি এখানে থাকতো, সেটাকে নির্দেশ করার জন্য, অর্থাৎ পাস্টে কল্পনা করার জন্য, অতীতের কল্পনার জন্য আমাদের পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, আর বর্তমানের কল্পনার জন্য আমাদের পাস্ট সাবজেক্টিভ মুড। টেন্সের সাথে কিন্তু মিলছে না, অর্থাৎ টেন্সের নিয়ম অনুযায়ী মিলবে না এটা। তারপরটা দেখো 8 নম্বরে, ফাদার উইশেস ইউ হ্যাড হেল্পড হিম ইয়েস্টারডে। বাবা আশা করে যে তুমি যদি তাকে গতকাল, বাবা আশা করে যে তুমি যদি তাকে গতকাল সাহায্য করতে। এখানে দেখো হ্যাড হেল্প রয়েছে, যখনই পারফেক্ট ফর্ম থাকবে তখনই বুঝে যাবে যে এটা অতীত সম্পর্কে বলছে। এবার দেখো কিছু কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করছি। কন্ডিশনাল সেন্টেন্সেও অবাস্তব কল্পনা যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের এই সাবজেক্টিভ মুডের মধ্যেই চলে আসবে, বা সাবজেক্টিভ মুড ব্যবহার করেই তোমার সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন হয়। অর্থাৎ সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা সাবজেক্টিভ মুডের ব্যবহার পাই। এবার দেখে নাও সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহারগুলো। ইফ আই ওয়্যার এ কিং, এটা তো বুঝতেই পারছো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে রয়েছে, আর পাস্ট সাবজেক্টিভ মুডের মধ্যে রয়েছে। ইফ আই ওয়্যার এ কিং এখানটায় কোথায় রয়েছে, এই যে আই উইশ আই ওয়্যার এ মিনিস্টার, আই ওয়্যার এ মিনিস্টার সমস্ত ভাবে সাবজেক্টের সাথে ওয়্যার এর ব্যবহার হবে। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তো বাস্তবে আমি রাজাও নই, আমি তোমাকে সাহায্য করছি না, এটা হচ্ছে কাল্পনিক যে শর্ত সেটা। 2 নম্বরটা দেখো, ইফ হি হ্যাড এ মোবাইল, যদি তার একটা মোবাইল থাকতো, হি উড কল ইউ, সে তোমাকে কল করতো। যদি তার একটা মোবাইল থাকতো সে তোমাকে কল করতো, তার মোবাইলও নেই, সে তোমাকে কলও করেনি। ইফ ইউ ওয়েন্ট ইউ উড সি মি, তুমি যদি যেতে তুমি আমাকে দেখতে পারতে। এটা দেখো বর্তমানের কথা বলছে, তুমি যদি এই মুহূর্তে যেতে তুমি আমাকে দেখতে পারতে। এখানটায় ওয়েন্টের ব্যবহার রয়েছে, এখানে উডের ব্যবহার রয়েছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। 4 নম্বরটা দেখো, ইফ আই হ্যাড বিন হিয়ার, যদি আমি এখানে থাকতাম। যখনই দেখবে হ্যাড এর সাথে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, বুঝে যাবে এটা পাস্টকে নির্দেশ করছে, অতীতকে। যদি আমি এখানে থাকতাম, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, মানে সেই সময় সাহায্য করতাম, অতীতে। ইফ আই হ্যাড এ কার ইয়েস্টারডে, গতকাল আমার যদি একটা গাড়ি থাকতো। তো এখানটায় স্টেট অফ পজিশন তোমার হ্যাড, স্টেট অফ বিং হ্যাড বিন, আর এবার হচ্ছে স্টেট অফ পজিশন। যদি আমার অতীতে অর্থাৎ গতকাল আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড হ্যাভ গন, আমি চলে যেতাম। ইফ ইউ হ্যাড রিটেন, যদি তুমি লিখতে, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ অতীত কল্পনাকে নির্দেশ করছে। যদি তুমি লিখতে তবে কি হতো, আই উড হ্যাভ সিন, আমি দেখতাম। যদি তুমি লিখতে আমি দেখতাম। অর্থাৎ সাবজেক্টিভ মুডের মধ্যে আমি এখানটা তোমাদেরকে বলি 3 রকম সাবজেক্টিভ মুড রয়েছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট হচ্ছে আই ওয়ান্ট ইউ বি এ ডক্টর, আমি চাই তুমি একজন ডাক্তার হও, ভবিষ্যতে হও। আর যেটা পাস্ট, আই উইশ আই ওয়্যার এ ডক্টর, আই উইশ আই ওয়্যার এ কিং, ইস আমি যদি একজন রাজা হতাম। আর পাস্ট পারফেক্ট যেটা, সেটা অতীত সম্পর্কে বলে, আই উইশ আই হ্যাড গন দেয়ার, ইস আমি যদি সেখানে যেতাম। এইগুলো তোমাদের মুডের যে টোটাল পার্ট সেটা। এবার আমি তোমাদেরকে সাবজেক্টিভ মুডকে ডিটেলে এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টিভ মুডকে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, পাস্ট সাবজেক্টিভ মুড এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। তো আমরা প্রথমে প্রেজেন্ট সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করছি এবং প্রেজেন্ট সাবজেক্টিভ মুডকেও কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করছি। প্রত্যেকটা ভাগকে ভালো করে লক্ষ্য করো। প্রথম হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ হওয়া বোঝাতে আমরা এই প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে কি কনস্ট্রাকশন ব্যবহার করব। স্টেট অফ বিং অর্থাৎ বি ভার্ব, যখনই দেখবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদির প্রয়োজন পড়ছে
সাবজেক্টের পর সেসব কিছুই বসবে না, টেন্সের সেই নিয়মগুলো অনুসৃত হবে না। এখানটা তোমরা সোজা সাবজেক্টের পর বি এর ব্যবহার করবে এবং এই বি কথার অর্থ হচ্ছে হওয়া। প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পাই। প্রিন্সিপাল ক্লজ বলতে আই উইশ, আই ওয়ান্ট, আই রিকমেন্ড ইত্যাদি এগুলো। তো প্রিন্সিপাল ক্লজে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়ান্ট, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, ডিমান্ড, সাজেস্ট, রেকমেন্ড, উইশ ইত্যাদি। তো এইগুলোকে তোমরা ব্যবহার করবে। তারপর একটা দ্যাটের ব্যবহার করবে। সাধারণত উইশের ব্যবহার করলে আমরা দ্যাটের ব্যবহার করি না। তো একটা দ্যাটের ব্যবহার করবে। দ্যাটের পর তোমার সাবজেক্ট, এখান থেকে তোমার সাবজেক্টিভ মুডটা শুরু হলো। সাবজেক্টের পর সোজা বি বসিয়ে দেবে, আর কোনো কিছু বসানোর এখানে জায়গা নেই। সাবজেক্টিভ মুড যদি তোমার ব্যবহার করতে হয় তবে বি ব্যবহার করবে। আর যদি বি ব্যবহার না করো, বর্তমানে যেটা দেখা যায় সাবজেক্টিভ মুড ব্যবহার করলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের একটা অস্বাভাবিক রূপ পায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুড বি ব্যবহার করতে পারি বা টু বি ব্যবহার করতে পারি ইনফিনিটিভ রূপে। যদিও এগুলো শুড বি বা টু বি যদি ব্যবহার করি তখন সেটা সাবজেক্টিভ মুডে থাকে না। তো বর্তমানে আমরা শুড বি বা টু বি ব্যবহার করতে পারি, কিন্তু তোমরা যদি প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের আসল রূপটা পেতে চাও তবে তোমরা সাবজেক্টের পর বি বসাবে, স্টেট অফ বিং, হওয়ার। এবার দেখো কি সেন্টেন্স আমরা পাবো। আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ গ্রেট প্লেয়ার। আমি চাই তুমি একজন মহান খেলোয়াড় হও। আমি চাই তুমি একজন মহান খেলোয়াড় হও। আমি চাই যে, আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ, এখানে বি এটা ভবিষ্যতে তুমি হও। তো এটা সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো এই ক্ষেত্রে টেন্সের নিয়ম হবে না। টেন্সে তো বর্তমান কালকে বোঝায়, আর নয়তো পাস্টকে বোঝায়, আর নয়তো ভবিষ্যতে যেটা সুনিশ্চিত সেটাকে বোঝায়। তো তুমি হও, এটা আমার আশা, আমি চাই। তো অতএব এখানে বি এর ব্যবহার হলো আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ গ্রেট প্লেয়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো। আই উইশ, উইশের পর সাধারণত দ্যাটের ব্যবহার হয় না। আই উইশ ইউ নট বি হিয়ার। আমি চাই তুমি এখানে না থাকো। আমি চাই তুমি এখানে না থাকো। ইউ ডু নট বি হিয়ার এমন কিন্তু বলার প্রয়োজন নেই, এখানে টেন্সের নিয়ম অনুসরণ করে ইউ নট বি হিয়ার। খেয়াল করে দেখো সেন্টেন্সটা, আই উইশ ইউ নট বি হিয়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো। মাদার উইশেস, এই পার্টটা কিন্তু তোমার টেন্সের নিয়ম অনুসারেই হবে। মাদার উইশেস, উইশের পরে দ্যাটের ব্যবহার হয় না। মাদার উইশেস শি বি এ গুড টিচার। মা আশা করে সে যেন একজন ভালো শিক্ষক হয়। মা আশা করে সে যেন একজন ভালো শিক্ষক হয়। তো সে তো এখন শিক্ষক নয়, শিক্ষক হওয়ার আশাটা রয়েছে। তাই এখানটা তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে চলে আসবে, যেটা ভবিষ্যৎ সম্পর্কে তোমার আশা রয়েছে এবং হওয়া নির্দেশ করছে। সেক্ষেত্রে বি, বি এ গুড টিচার। আই উইশ ইউ নট বি ইল। আমি আশা করি তুমি অসুস্থ না হও। আমি আশা করি তুমি অসুস্থ না হও। আই উইশ ইউ নট বি ইল। আই ওয়ান্ট দিলে আই ওয়ান্ট দ্যাট ইউ নট বি ইল। আমি চাই তুমি অসুস্থ না হও। তো এখানটায় তোমরা শুড বি ব্যবহার করতে পারো। আই ওয়ান্ট ইউ শুড নট বি ইল। আই ওয়ান্ট ইউ শুড বি এ ডক্টর। তো এখানে শুড বি, বি এগুলোর ব্যবহার করতে পারি, কিন্তু যদি তোমার সাবজেক্টিভ মুডের ব্যবহার করতে হয় তবে শুধু ব্যবহার বি এর ব্যবহার করবে। তো এটা চলে গেল আমাদের স্টেট অফ বিং। এবার চলে আসছি স্টেট অফ পজিশন। আমার অধিকারে কিছু আছে সেটা নির্দেশ করতে আমরা যেমন হ্যাভ এর ব্যবহার করি মেইন ভার্ব রূপে। তো সেক্ষেত্রে আমরা যদি সাবজেক্টিভ মুড ব্যবহার করি, প্রেজেন্ট সাবজেক্টিভ মুড, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? তো এক্ষেত্রে আমরা স্টেট অফ পজিশনে হ্যাভ এর ব্যবহার করতে পারবো। শুধুমাত্র আমরা হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করতে পারবো না, হ্যাড এর ব্যবহার করতে পারবো না, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ কিছু ব্যবহার করতে পারবো না। শুধু হ্যাভ, সাবজেক্ট যাই হোক না কেন সেখানে হ্যাভ এর ব্যবহারই করতে হবে। আর এটা হচ্ছে অধিকারে হোক, ভবিষ্যতে আমার অধিকারে কিছু হোক সেটা নির্দেশ করার জন্য আমরা এখানে হ্যাভ এর ব্যবহার করবো। অর শুড হ্যাভ। আর বর্তমানে আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে যায়, তাই আমরা শুড হ্যাভ এর ব্যবহার করি। কিন্তু শুড হ্যাভ ব্যবহার করলে সেটা আর প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে থাকবে না, সেটা মডেলের ব্যবহারে চলে আসবে। আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ এ বাইক। আমি চাই তার একটা বাইক হোক। আমি চাই তার একটা বাইক হোক। তো তার বাইক এখন নেই, ভবিষ্যতে হবে কিনা সেটাও ঠিক নেই। তো সেক্ষেত্রে আমরা আই উইশ হি হ্যাভ এ বাইক, হি হ্যাজ বলতে পারবে না, বা আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ এ বাইক। নেক্সট এক্সাম্পলটা দেখো। শি ওয়ান্টস দ্যাট আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। সে চায় আমার কিছু ভালো বন্ধু হোক। সে চায় আমার কিছু ভালো বন্ধু হোক, অর্থাৎ আমার অধিকারে কিছু ভালো বন্ধু থাকুক। তো সেই সেন্সটা ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু এখানে আই এর সাথে হ্যাভ বসলো। এখানে আই জন্য হ্যাভ বসলো না, কিন্তু এখানে হি থাকলেও হ্যাভ বসতো, দে থাকলেও হ্যাভ বসতো, সাবজেক্ট যাই থাক হ্যাভই বসতো। নেক্সট এক্সাম্পলটা দেখো। হি উইশেস ইউ নট হ্যাভ এনি প্রবলেম। হি উইশেস ইউ নট হ্যাভ এনি প্রবলেম। হি উইশেস ইউ নট হ্যাভ এনি প্রবলেম। সে আশা করে তোমার কোনো সমস্যা না থাকুক।
সে আশা করে তোমার কোনো সমস্যা না থাকবে ভবিষ্যতে। প্রেজেন্ট সাবজেক্টিভ মুড প্রেজেন্ট নিয়ে তো কথা বলে না, বলে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে। তো এখানটায় আমরা আমার অধিকারে কিছু থাকা না থাকা অর্থে আমরা স্টেট অফ পজিশনের ব্যবহার করলাম, আর প্রথমে আমরা স্টেট অফ বিং এর ব্যবহার করলাম। এবার আসছি আমরা অ্যাকশন ভার্বে। অ্যাকশন ভার্ব কিছু করা যখন নির্দেশ করে তখন আমরা অ্যাকশনের ব্যবহার করি, এবং প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে আমরা অ্যাকশন ভার্ব যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা সাবজেক্টিভ মুডের যে ভার্বটা থাকবে সেটা তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা সেটাকে ব্যবহার করব, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইএস এর ব্যবহারের কোনো প্রভিশন নেই এখানে। তো এখানটা দেখো অ্যাকশন ভার্ব প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এবং নো এস ইএস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে পারবো না। আই ওয়ান্ট দ্যাট হি ওয়ার্ক, আমি চাই সে কাজ করুক, আমি চাই সে কাজ করুক, আমি চাই তিনি কাজ করুন, আমি চাই তিনি আসুন। তা আমি চাই তিনি আসুন, তিনি আসেও নি, আসবেও কিনা সেটাও ঠিক নেই। তো এই সাবজেক্টিভ মুডে পুরোটাই কাল্পনিক। সাবজেক্টিভ মুড প্রেজেন্ট হোক, পাস্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, যাই হোক না কেন পুরোটাই কাল্পনিক। আমি চাই তিনি আসুন, তা তিনি আসবেন কিনা সেটা তিনিই জানেন। তো এখানটায় আই ওয়ান্ট দ্যাট হি ওয়ার্ক, তিনি কাজ করুন, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস বসলো না। শি উইশেস আই নট গো, এখানে দেখো তিনি আশা করেন আমি যেন না যাই। আই নট গো শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, আই ডু নট গো, আই শুড নট গো এরকম বললে ভালো লাগতো, কিন্তু নিয়মটা এরকমই, আই নট গো। তো তোমরা বর্তমানে যদি সাবজেক্টিভ মুড ব্যবহার করতে না হয় তবে তোমরা শুড নট এর ব্যবহার করতে পারো। হি ওয়ান্টস আই শুড নট গো, হি ওয়ান্টস আই উড নট প্লে, এরকম ব্যবহার করতেই পারো। কিন্তু সাবজেক্টিভ মুডের মধ্যে যদি তোমরা থাকো তখন তোমাদের এই অদ্ভুত কনস্ট্রাকশনকে ফলো করতে হবে। শি উইশেস আই নট গো, উইশের পরে দ্যাটের ব্যবহার হয় না, এবং আই নট গো, আই ডু নট গো বলা তোমার যাবে না, কারণ টেন্সের নিয়ম এখানে ফলো হয় না। ফাদার ওয়ান্টস দ্যাট, বাবা চাই যে, এই যে ফাদারের পরে ওয়ান্টস বললাম, তুমি ভাবতে পারো এখানে কেন এস বসালাম, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ, এটা কিন্তু সাবজেক্টিভ মুডে নেই, তারপর থেকে সাবজেক্টিভ মুডটা শুরু হয়েছে। ফাদার ওয়ান্টস দ্যাট আই বি রিডিং, এটা দেখো সাবজেক্টিভ মুডেরও আবার কন্টিনিউয়াস ফর্ম রয়েছে। বাবা চায় আমি যেন পড়তে থাকি, বাবা চায় আমি পড়তে থাকি, আমার পড়ার কাজটা চলতে থাকুক। তো ফাদার ওয়ান্টস দ্যাট আই বি রিডিং, আই এর সাথে বি একটা ভার্ব শেষে আইএনজি, আই বি রিডিং, আমি পড়তে থাকি। হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং, তিনি চান আমি যেন দাঁড়িয়ে না থাকি। হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং, দেখো নট বি স্ট্যান্ডিং কি অদ্ভুত তার কনস্ট্রাকশন, যে আর নয়তো তোমরা বলবে আই শুড নট বি স্ট্যান্ডিং। হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং হিয়ার, আমি যেন এখানে দাঁড়িয়ে না থাকি। এই হয়ে গেল তোমাদের প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন এবং অ্যাকশন ভার্ব। এখানে বি, তারপরটায় হ্যাভ এবং তারপরটায় ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসি আমি কিছু প্যাসিভ সেন্টেন্স, এরও কিন্তু প্যাসিভ করা যায়। আই ওয়ান্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান, আমি চাই কাজটা করা হোক, আমি চাই তুমি কাজটা করো। আই ওয়ান্ট দ্যাট ইউ ডু দ্য ওয়ার্ক, আমি চাই তিনি কাজটা করুন। আই ওয়ান্ট দ্যাট হি ওয়ার্ক, কিন্তু এখানটায় কাজটা করা হোক কি করবে, আই ওয়ান্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান, আমি চাই কাজটা করা হোক। হি ওয়ান্টস দ্যাট দ্য ম্যান বি হেল্পড, তিনি চান যে মানুষটিকে যেন সাহায্য করা হয়, তিনি চান মানুষটিকে সাহায্য করা হোক। মাদার ওয়ান্টস দ্যাট ইউ বি ইনভাইটেড, মা চান তোমাকে আমন্ত্রণ করা হোক। মাদার ওয়ান্টস ইউ বি ইনভাইটেড, সেই কনস্ট্রাকশন গুলোকে ভালো করে খেয়াল করবে। মাদার ওয়ান্টস দ্যাট ইউ বি ইনভাইটেড, এখানে ওয়ান্টের বদলে আমরা উইশের ব্যবহার করতে পারতাম। এখানটা আমি অনেকগুলো তোমাদের প্রিন্সিপালের ভার্ব দিয়ে দিয়েছি। প্রিন্সিপাল ক্লজে ওয়ান্ট, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, যেখানে ডিমান্ড, যেখানে যেটা প্রয়োজন পড়বে সেখানে সেটা বসাতে পারো। মাদার ওয়ান্টস দ্যাট ইউ বি ইনভাইটেড, মাদার চান যে তোমাকে আমন্ত্রণ জানানো হোক। কন্ডিশন, প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের একটা বিশেষ তোমার কন্ডিশনাল সেন্টেন্স ফর্ম হয় ইফ দ্যাট বি দ্য কেস, এই ধরনের সেন্টেন্স। এটাই যদি ঘটনা হয়, এটা বাস্তব কিনা আমি জানি না, হ্যাঁ, এটাই যদি ঘটনা হয়, ইউ আর রেসপন্সিবল, তুমি দায়ী। এখানে ইউ আর রেসপন্সিবল, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা টেন্স অনুযায়ী হবে, কিন্তু এই পার্টটা ইফ এর সাথে যেটা থাকবে এটা তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের মধ্যে রয়েছে। এবং ইফ দ্যাট বি দ্য কেস, দ্যাট ইজ দ্য কেস বললে কিন্তু হবে না। ইফ দ্যাট বি দ্য কেস, যদি এটাই ঘটনা হয়, ইউ আর রেসপন্সিবল। তো আমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের যে বিভিন্ন ফর্ম সেগুলোকে দেখলাম। এবার চলে আসি পাস্ট সাবজেক্টিভ মুডে। চলে এলাম এবার পাস্ট সাবজেক্টিভ মুডে। পাস্ট সাবজেক্টিভ মুড হলেই বুঝতে পারবে কল্পনা, কিন্তু এবার পাস্ট সাবজেক্টিভ, পাস্ট মানে অতীত, কিন্তু এই সাবজেক্টিভ মুডে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বর্তমান কল্পনা।
তো তোমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে দেখেছো ভবিষ্যৎ নিয়ে অনুমান করা, কিন্তু পাস্ট সাবজেক্টিভ মুডে বর্তমানের উপরে যে কল্পনা, অবাস্তব কল্পনা, তো সেটাকে আমরা পাস্ট সাবজেক্টিভ মুডের মধ্যে পাবো। এক্ষেত্রেও আমি তিনটে ভাগ করেছি, স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন এবং অ্যাকশন ভাগ। তো প্রথমে স্টেট অফ বিং এ আমরা পাস্ট সাবজেক্টিভ মুডে সমস্ত সাবজেক্টের পরেই ওয়্যার এর ব্যবহার করব, WERE। দেখো এখানে স্টেট অফ বিং, ওয়্যার এর ব্যবহার এবং হতাম। যদি আমি রাজা হতাম, যদি আমি ভিখারি হতাম, যদি আমি একজন শিক্ষক হতাম, একজন সোলজার হতাম, একজন পুলিশম্যান হতাম, তো যাই হোক যেটা আমি বর্তমানে নই, যদি সেরকম কিছু হতাম, সেই হওয়াটা প্রকাশ করার জন্য আমাদের ওয়্যার এর ব্যবহার করতে হবে। সাবজেক্ট যাই হোক না কেন, টেন্সের নিয়ম এখানে ফলো হবে না। আই উইশ আই ওয়্যার রিচ। ইস, আমি যদি ধনী হতাম, বর্তমানে আমি ধনী নই। ধনী হতাম কখন? বর্তমানে। হি উইশেস হি ওয়্যার হিয়ার। সে আশা করে সে যদি এখানে থাকতো, সে আশা করে সে যদি এখানে থাকতো। আশা করে কখন? এই মুহূর্তে। এই মুহূর্তে আশা করে সে এখন যদি এখানে থাকতো, তো সেখানে আমরা হি পরে ওয়্যার এর ব্যবহার করলাম। এবং 3 নম্বরে রয়েছে আই উইশ আই ওয়্যার এ টিচার। ইস, আমি যদি, আই উইশ আমি আশা করি, ইস আমি যদি একজন শিক্ষক হতাম, আমি যদি একজন শিক্ষক হতাম। বাস্তবে আমি সেটা নেই। আমরা জানি ইস আমি যদি রাজা হতাম, ইস আই উইশ আই ওয়্যার এ কিং। আমি যদি একজন শিক্ষক হতাম, আই উইশ আই ওয়্যার এ টিচার। আই এর সাথে ওয়্যার, হি এর সাথে ওয়্যার, সাবজেক্ট যাই থাক না কেন, তারা যদি খেলোয়াড় হতো, আই উইশ দে ওয়্যার প্লেয়ার্স। এইভাবে হচ্ছে তোমরা পাস্ট সাবজেক্টিভ মুডের ব্যবহার করবে। স্টেট অফ বিং এ সমস্ত সাবজেক্টের পরে ওয়্যার এর ব্যবহার করবে। এবার আসি আমরা স্টেট অফ পজিশন। পজিশন কথার অর্থ ইতিমধ্যেই তোমরা জানো, অধিকারে কিছু থাকা অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করি মেইন ভার্ব হিসেবে। এক্ষেত্রেও ভার্বের যে মেইন ফর্ম, বেস ফর্ম যেটা, সেটাই ব্যবহার হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি যাই থাক না কেন, সমস্ত সাবজেক্টের পরেই তোমাকে হ্যাড এর ব্যবহার করতে হবে। হ্যাভ এর ব্যবহার করতে পারবে না। হ্যাড, HAD, সমস্ত সাবজেক্টের পরেই তোমাকে হ্যাড এর ব্যবহার করতে হবে। অধিকারে থাকতো, ইস আমার যদি একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ কার। আমার যদি একটা বড় বাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ লার্জ হাউস। এরকম আর কি। এখানে দেখো হি উইশেস হি হ্যাড এ কার। সে আশা করে তার যদি একটা গাড়ি থাকতো, অর্থাৎ অধিকারে কিছু থাকতো, এই মুহূর্তে থাকতো, তো সেক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করবো। সমস্ত ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার হবে। ফাদার উইশেস হি হ্যাড এ জব। বাবা আশা করে যে তার যদি একটা চাকরি থাকতো, বর্তমানে নেই। তো এই ধরনের যে সেন্টেন্স গুলো, কারোর আশা, অধিকারে কিছু থাকতো কিন্তু বাস্তবে সেটা নেই, অবাস্তব, তো সেই রকম ক্ষেত্রে আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাড এর ব্যবহার করব। এবার আসি আমরা অ্যাকশন ভার্বে। কিছু করতাম, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু পাস্ট সাবজেক্টিভ মুড, আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, কিন্তু এর অর্থ হচ্ছে বর্তমানকে নিয়ে। সেকেন্ড বা পাস্ট ফর্ম অফ ভার্বের ব্যবহার করব। হি উইশেস ইউ কেম। সে আশা করে তুমি যদি আসতে, বাস্তবে তুমি এখানে নেই। হি উইশেস ইউ হেল্প হিম। হি উইশেস ইউ হেল্প হিম। সে আশা করে তুমি যদি তাকে সাহায্য করতে এই মুহূর্তে, এখন, কিন্তু তুমি তাকে সাহায্য করো না। শি উইশেস ইউ ওয়্যার প্লেইং। সে আশা করে তুমি যদি খেলতে থাকতে। এই সেন্টেন্সটা একটু ভিন্ন। ইউ ওয়্যার প্লেইং, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। তুমি যদি খেলতে থাকতে। আই উইশ ইউ ওয়্যার রিডিং। ইস তুমি যদি এখন পড়তে থাকতে। তো এই ক্ষেত্রে আমরা ওয়্যার এবং ভার্ব শেষে আইএনজি ব্যবহার করব। তো আমরা পাস্ট সাবজেক্টিভ মুডের মধ্যে দেখলাম স্টেট অফ বিং এ তোমরা সবসময় ওয়্যার এর ব্যবহার করবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, আর স্টেট অফ পজিশনে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে হ্যাড এর ব্যবহার করবে, এবং অ্যাকশন ভার্বে সবসময় তোমরা ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটাকে ব্যবহার করবে। এবং তোমরা যদি কন্টিনিউয়াস ফর্ম দিতে হয় তবে তোমরা ওয়্যার এর সাথে আইএনজি ব্যবহার করতে পারো। তো এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, আমরা কিন্তু কুড, উড ইত্যাদির ব্যবহারও করতে পারি। যে ইস আমি যদি দৌড়তে পারতাম, আই উইশ আই কুড রান। তো সেগুলো তোমার সাবজেক্টিভ মুডের একটা পার্টের মধ্যেই পড়ে, কিন্তু সেগুলোকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এইভাবে আর ভাগ করা যায় না, কারণ সেগুলো মডার্ন পার্টের মধ্যে চলে যায়। সেই জন্য সেই জিনিসগুলোকে আর এখানে দিলাম না। চলে আসি এবার। আমরা তো পাস্ট সাবজেক্টিভ মুড দেখলাম। পাস্টের পর যে সাবজেক্টিভ মুডটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। চলো সেটাকে দেখি। সাবজেক্টিভ মুডের যে তৃতীয় পর্ব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। আমরা এখানে চলে এসেছি
পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড অতীত কল্পনাকে নির্দেশ করে। তোমরা জানো যে শুধু পাস্ট সাবজেক্টিভ মুড যেটা সেটা বর্তমান কল্পনাকে নির্দেশ করে, এবং প্রেজেন্ট সাবজেক্টিভ মুড সেটা ভবিষ্যৎ সম্পর্কে একটা অনুমান করে। তো এই ক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড, এবং এক্ষেত্রে হাইপোথেটিক্যাল পাস্ট অর্থাৎ অতীত কল্পনা, হাইপোথেটিক্যাল পাস্ট মানে হচ্ছে অতীত কল্পনাকে আমরা এখানে পাবো। এবং এখানে যে কনস্ট্রাকশন গুলোকে আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে, প্রথমে প্রতিবারের মতো তিনটে ভাগ করেছি, একটা স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন এবং অ্যাকশন। স্টেট অফ বিং অর্থাৎ হওয়া, হওয়া বোঝাতে অতীতে আমি যদি এমন হতাম, অতীতে হতাম, বর্তমানে হতাম না। আমি যদি রাজা হতাম এমন নয়, আমি যদি সেই সময় গত বছর যদি আমি রাজা হতাম, আমি যদি গতকাল রাজা হতাম, এমন সেন্স ক্লিয়ার করার জন্য আমরা এটা ব্যবহার করব। তো সাবজেক্টের পরে আমরা হ্যাড বিন এর ব্যবহার করব, এটা মনে রাখবে। সাবজেক্টের পর হ্যাড বিন এর ব্যবহার করব আমরা স্টেট অফ বিং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডের মধ্যে। আই উইশ আই হ্যাড বিন হিয়ার। ইস, আমি যদি এখানে থাকতাম, তখন এই মুহূর্তে না, অতীতে কোনো একটা সময়, সেটা বলে দেওয়া নেই, কিন্তু কনস্ট্রাকশন দেখেই তোমাদের বুঝতে হবে যে অতীতের কথা এখানে বলা হচ্ছে। ইস, গতকাল আমি যদি এখানে থাকতাম, ইস সেদিন যদি আমি এখানে থাকতাম, ইস গত বছর যদি আমি এখানে থাকতাম। এইরকম সেন্স ক্লিয়ার করার জন্য যখন পাস্টকে নির্দেশ করবে, পাস্টের কল্পনাকে নির্দেশ করবে, তখন তোমাদের হ্যাড বিন এর ব্যবহার করতে হবে। আই উইশ আই হ্যাড বিন হিয়ার। কিন্তু এখানে পাস্টের একটা তোমাদের সেন্স অবশ্যই থাকতে হবে। হি উইশেস ইউ হ্যাড বিন এ গুড প্লেয়ার। সে আশা করে তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে। অর্থাৎ এখানে হওয়া বোঝাচ্ছে কোনো জায়গায় হওয়া, কোনো জায়গায় অবস্থান করা, কারো কোনো রকম হওয়া ইত্যাদি সবকিছুকেই এই হওয়ার মধ্যে স্টেট অফ বিং এর মধ্যে ইনক্লুড করা হয়। তো এখানে রয়েছে সে আশা করে তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে। ফাদার উইশেস ইউ হ্যাড বিন উইথ মি। বাবা আশা করে যে তুমি যদি আমার সাথে থাকতে। কখন থাকতে? অতীতে কোনো একটা সময়। যখন এখানে হ্যাড বিন এর ব্যবহার রয়েছে, তো বুঝতে হবে অতীতে কোনো একটা সময় কথাই নির্দেশ করছে। আগের সেন্টেন্সে রয়েছে ইউ হ্যাড বিন এ গুড প্লেয়ার। তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে। হয়তো কোনো খেলা তুমি খেলতে গেছিলে, সেখানে তুমি ভালো পারফর্ম করতে পারোনি, তো সেটা নিয়ে একটা আফসোস হচ্ছে, একটা অনুশোচনা হচ্ছে। সমস্ত সাবজেক্টিভ মুডে এই অনুশোচনাটা থাকে, শুধুমাত্র প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে একটা অনুমান থাকে। তো এখানটায় যেটা রয়েছে সেটা, তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে, তাহলে তুমি ভালো খেলতে, এরকম একটা ব্যাপার। যদিও এটা কন্ডিশনাল সেন্টেন্স নেই, সেই জন্য আমি এখানে আর বলতে পারছি না যে তুমি ভালো খেলতে। তো নেক্সট সেন্টেন্সটা দেখো, ফাদার উইশেস ইউ হ্যাড বিন উইথ মি। বাবা আশা করে যে তুমি যদি আমার সাথে থাকতে। হয়তো আমার কোনো বিপদ হয়েছে, তো বাবা আশা করে তুমি যদি আমার সাথে সেই সময় থাকতে, তবে বিপদটা হতো না। অর্থাৎ অতীতে কোনো একটা সময় আমার সাথে থাকা বোঝাতে এখানে ফাদার উইশেস ইউ হ্যাড বিন উইথ মি। তারপর আছে স্টেট অফ পজিশন। স্টেট অফ পজিশন কথার অর্থ হচ্ছে যে আমার অধিকারে কিছু থাকতো, এমন কিছু যদি নির্দেশ করে। আমার অধিকারে কিছু থাকতো, কখন? অতীতে। তো শুধু আমার অধিকারে কিছু থাকতো হ্যাড, কিন্তু যখন অতীতে আমার অধিকারে কিছু থাকতো তখন হ্যাড হ্যাড, দুবার হ্যাড। দুবার হ্যাড ব্যবহারটা কিন্তু একদম মাথায় গেঁথে না। এখানে ধরো সাবজেক্ট, তারপর হ্যাড প্লাস হ্যাড এবং অন্যান্য অংশ। আই উইশ আই হ্যাড হ্যাড এ বাইক ইয়েস্টারডে। সেন্টেন্সটা পুরো ক্লিয়ার যে ইস, গতকাল আমার যদি একটা বাইক থাকতো। তো গতকালে আমার কোনো বাইক ছিল না, তো অতীতকাল নির্দেশ করছে, তার জন্য একটা তোমার হ্যাড বসবে, এবং অধিকারে থাকা নির্দেশ করছে, তার জন্য একটা তোমার হ্যাড বসবে। দ্বিতীয় হ্যাডটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। হ্যাডের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, এবং অধিকারে থাকা অর্থে আমরা কি ভার্ব ব্যবহার করি? হ্যাভ। হ্যাভের থার্ড ফর্ম কি? হ্যাড। তো সেই অর্থে আমরা দ্বিতীয় হ্যাডটা পেলাম। আই উইশ আই হ্যাড এ বাইক ইয়েস্টারডে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, আই উইশ আই হ্যাড হ্যাড এ জব। ইস, আমার যদি একটা কাজ থাকতো। এটা কিন্তু অতীতকে নির্দেশ করছে, অতীতে কোনো একটা সময় আমার যদি কাজ থাকতো। ক্লিয়ার? আমার অধিকারে কিছু থাকতো অতীতে, হ্যাড হ্যাড এর ব্যবহার তোমরা করবে। তো এখানটায় দুটো সেন্টেন্স, এই আরেকটা সেন্টেন্স রয়েছে, দে উইশ দে হ্যাড হ্যাড এ বল লাস্ট উইক। তারা আশা করে যে গত সপ্তাহে তাদের যদি একটা বল থাকতো, তাহলে তারা খেলতে পারতো। দে উইশ দে হ্যাড হ্যাড এ বল ইয়েস্টারডে, সরি ইয়েস্টারডে না, লাস্ট উইক। দে উইশ দে হ্যাড হ্যাড এ বল লাস্ট উইক। গত সপ্তাহে তাদের যদি একটা বল। তো এবার আমরা পজিশনে চলে গেলাম। পজিশনে আমরা ডবল হ্যাডের ব্যবহার করব, হ্যাড হ্যাডের ব্যবহার করব। স্টেট অফ বিং এ আমরা হ্যাড বিন এর ব্যবহার করব। এবার চলে আসছি আমরা অ্যাকশনে। এখানে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব, আর কিছুই না। আই উইশ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। ইস, আমি আশা করি তুমি যদি কাজটি করতে। তুমি যদি কাজটি করতে, কখন? অতীতে। ইয়েস্টারডে বলতে পারি। আই উইশ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তো এখানে I wish you had done the work yesterday. I wish you had done the work
ইয়েস্টারডে, ইয়েস্টারডেটা আমি এখানে দিইনি, তোমাদের বুঝে নিতে হবে এটা পাস্ট থেকে বলছি। শি উইশেস ইউ হ্যাড কাম দেন, সে আশা করে যে তুমি যদি তখন আসতে, সে আশা করে যে তুমি যদি তখন আসতে। এটাই তোমার পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে অতীত কল্পনাকে নির্দেশ করে। আমি যদি সেদিন তোমার সাথে দেখা করতাম, আই উইশ আই হ্যাড মেট ইউ দ্যাট ডে, এইভাবে। তো এটা বুঝতে পারলে এবার চলে আসছি কন্ডিশনাল সেন্টেন্সে। ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম। দেখো এখানে হ্যাড আছে, নোন আছে, তার মানে বুঝতে পারবে হ্যাড এর ব্যবহার থাকলে সেটা পাস্টকে নির্দেশ করছে। হ্যাঁ, অতীত কল্পনা, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ ভিজিটেড ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। তো অতীত কল্পনা যখন বোঝাবে তখন কিন্তু এটা থার্ড কন্ডিশনালে চলে যাবে। বর্তমান কল্পনা যখন বোঝাবে সেটা তোমার সেকেন্ড কন্ডিশনালে চলে যাবে। এটা দেখো থার্ড কন্ডিশনাল, এটা কিন্তু পাস্টকে নির্দেশ করছে, পাস্ট হাইপোথেটিক্যাল। আর ইফ, এই একই সেন্টেন্সকে ইফ আই নিউ, যদি আমি জানতাম, এখানে ছিল ইফ আই হ্যাড নোন। তা আই হ্যাড নোন থাকলে এখানে হ্যাড থাকলে উড এর সাথে হ্যাভ বসবে, কিন্তু এখানে শুধু আছে ইফ আই নিউ, যদি আমি জানতাম, আই উড ভিজিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। দুটো সেন্টেন্সের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করলাম। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট হাইপোথেটিক্যাল। প্রেজেন্ট হাইপোথেটিক্যাল এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং পাস্ট হাইপোথেটিক্যাল এটা হচ্ছে তোমার পাস্ট হাইপোথেটিক্যাল এটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই হচ্ছে তোমাদের সাবজেক্টিভ মুডের আলোচনা। এই ক্ষেত্রে আমি যে অংশটুকুকে একটু একটু বাদ দিয়ে রেখেছি সেটা হচ্ছে মডেলের ব্যবহারটাকে আমি অতটা ডিটেইলে বলিনি, কারণ মডেলের ব্যবহারটা কিন্তু সাবজেক্টিভ মুডের মধ্যে আসে না। সেটা কন্ডিশনাল সেন্টেন্সের বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু সেগুলোকে পেয়ে থাকি। আমরা কন্ডিশনাল মুড পাই, সেই কন্ডিশনাল মুডে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালকে ইনক্লুড করি, অর্থাৎ বাস্তব নির্ভর যে শর্তগুলো রয়েছে, শর্তযুক্ত বাক্য রয়েছে সেগুলোকে আমরা কন্ডিশনাল মুডের মধ্যে পাই। এছাড়া সাবজেক্টিভ মুডের মধ্যেও আমরা কন্ডিশনাল সেন্টেন্স পাই, সেগুলো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, অর্থাৎ অবাস্তব কাল্পনিক যে কন্ডিশনগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে সেগুলোকে আমরা পাই সাবজেক্টিভ মুডে। এছাড়া কন্ডিশনাল মুডে পাই আমরা দুটো টাইপের কন্ডিশন, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোর মধ্যে কি রয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে আমরা দেখব জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। জিরো কথার অর্থ হচ্ছে যে এখানে কোনো শর্ত নেই, যদিও শর্তযুক্ত বাক্য, অর্থাৎ শর্তের অধীনে কিছু নেই, একটা হলে অপরটি হবেই অবধারিতভাবে। যেমন দেখো এখানে যে উদাহরণগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে ইফ ইট ইজ ডে টাইম, এটা যদি দিনের বেলা হয়, ইফ ইট ইজ ডে টাইম ইউ গেট সানলাইট, তুমি সূর্যের আলো পাও। তো এখানটায় খেয়াল করে দেখো, যদি দিনের বেলা হয় তুমি সূর্যের আলো পাবেই, অর্থাৎ যে আলোটাই থাক না কেন, পৃথিবীতে যে আলোই থাক না কেন সেটা সূর্যেরই আলো, অর্থাৎ মেঘে ঢাকা অবস্থায় থাকলেও সেটা সূর্যেরই আলো। তো এখানটায় যদি দিনের বেলা হয় আমরা সূর্যের আলো পাই। তো সূর্যের আলো পাওয়ার জন্য কোনো শর্তের অধীনে আমাদের থাকতে হয় না, একটা ঘটলে অপরটি ঘটবেই। তো এখানটায় আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিয়েছি, দেখো যে প্রথম যে সেন্টেন্সের পার্ট আছে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, এবং দ্বিতীয় যে সেন্টেন্সের পার্ট রয়েছে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ এখানে ইফ ক্লজের সাথে তোমরা যে বাক্যের অংশটা পাবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে, এবং কমার পরে তোমার মেইন ক্লজে যেই বাক্যটা থাকবে বা বাক্য খণ্ড বাক্যাংশটা থাকবে সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। কারণ এখানে চিরন্তন সত্য, এখানে আমি লিখে দিয়েছি দেখো ফ্যাক্ট, অর্থাৎ যেটা বাস্তব, যেটা ঘটনা, সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, এই ধরনের যে শর্ত, এই ধরনের বাক্যাংশ ব্যবহার করে যে শর্তের সৃষ্টি করা হয় সেক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনালের ব্যবহার করি। সেজন্যই বলছি ইফ ইট ইজ ডে টাইম, যদি দিনের বেলা হয় তুমি সূর্যের আলো পাবে বা তুমি সূর্যের আলো পাও, ইউ গেট সানলাইট। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ ইউ থ্রো স্টোন আপ, তুমি যদি উপর দিকে কোনো পাথর ছুঁড়ে মারো কি হবে, ইট কামস ডাউন, এটা নিচে নেমে আসে। তো এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, এবং সবসময়ের জন্যই এটা বাস্তব। তুমি পাথর যদি উপরে ছুঁড়ে মারো সেটা নিচের দিকে নেমে আসে। তো এটার জন্য কোনো শর্তের অধীনে থাকতে হয় না, সেজন্যই এখানটায় ইফ ইউ থ্রো স্টোন আপ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে, এর যে মেইন ক্লজ যেটা সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রয়েছে, ইট কামস ডাউন।
ইট কামস ডাউন, দুটোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। থার্ড এক্সাম্পলটা দেখো, তোমরা অবশ্যই জিরো কন্ডিশনালটা বুঝতে পারছো, অর্থাৎ এখানে কন্ডিশনের অপেক্ষায় নেই কেউ, কোনোটাই কন্ডিশনের অপেক্ষায় নেই, একটা হলে আরেকটা অটোমেটিক্যালি হবে। এই জিনিসটাকে মনে রাখবে যে একটা ঘটলে আরেকটি স্বয়ংক্রিয়ভাবে হবেই, মানে এর অন্যথা হবে না। সেই জন্যই এটাকে জিরো কন্ডিশনাল বলে, অর্থাৎ কন্ডিশনের অস্তিত্বই নেই এর মধ্যে। ইফ ইউ হিট আইস, এই এক্সাম্পল গুলো সব জায়গায় পাওয়া যায়। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, তুমি যদি বরফকে তাপ দাও এটা গলে যায়। তো বরফকে তাপ দিলে সেটা গলতে বাধ্য, কম বেশি যাই হোক না কেন বরফকে তাপ দিলে সেটা গলবে, শর্তের অপেক্ষায় থাকবে না সে। ইফ ইট রেইন, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, মাঠ ভিজে যায়। বৃষ্টি হয়েছে, মাঠ ভিজে গেছে, অর্থাৎ বৃষ্টি হলে মাঠ ভিজে যায়। তো এটা স্বাভাবিক একটা ঘটনা, প্রাকৃতিক ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ। ইফ ইট রেইনস দ্য গ্রাউন্ড গেটস ওয়েট। তো বুঝতে পারলে যে বৃষ্টি পড়লে মাঠ ভিজে যায়। তো এখানটায় এর যে কনস্ট্রাকশনটা রয়েছে, জিরো কন্ডিশনালের যে কনস্ট্রাকশন রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট ইনডেফিনিট। ইফ ক্লজের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, মেইন ক্লজটাও প্রেজেন্ট ইনডেফিনিট। আর এখানে কোন সেন্টেন্সগুলোকে তোমরা নেবে? এখানে নেবে তোমরা যেগুলো ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এই ধরনের বাক্যকে। একটা জিনিস বলে দিই যে আমি পরে কন্ডিশনাল সেন্টেন্স আলোচনার ক্ষেত্রে এগুলো আবারও বলবো, এই বাক্যগুলো সবসময় যে জিরো কন্ডিশনাল সেন্টেন্সই থাকবে এমন নয়, এগুলোকে কিন্তু ফার্স্ট কন্ডিশনালও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন এর একটু উদ্দেশ্যটা আলাদা থাকে। তো আমরা এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স পেলাম, এটা তোমার কন্ডিশনাল মুডের মধ্যে পড়ে যাচ্ছে। এবার কন্ডিশনাল মুডে আরো একটা সেন্টেন্স পড়ে, আরো একটা কন্ডিশনাল সেন্টেন্স পড়ে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো জিরো কন্ডিশনালে কোনো কন্ডিশন নেই, ফার্স্ট কন্ডিশনালে কিন্তু কন্ডিশন রয়েছে, তবুও এটা কিন্তু বাস্তব, অর্থাৎ এর সম্ভাবনা রয়েছে। এটা বলার পিছনে কারণ এই যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অবাস্তব, যেগুলো সম্ভব নয় এমন বাক্য। তো এখানটা দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এক্ষেত্রে আমরা যে নিয়মটাকে অনুসরণ করব, ইফ এর সাথে, এদিকে একটু লক্ষ্য রাখবে, ইফ এর সাথে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানেও কিন্তু ইফ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, ইফ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু তোমার মেইন ক্লজ যেটা সেটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তোমার যে মেইন ক্লজ যেটা সেটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তার মানে ইফ ক্লজের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট এবং মেইন ক্লজ যেটা সেটা ফিউচার ইনডেফিনিট। তো তুমি কখন এই কনস্ট্রাকশনটাকে ফলো করবে? তুমি এই কনস্ট্রাকশনটাকে ফলো করবে তখনই যখন বাস্তব নির্ভর কোনো শর্তকে নিক্ষেপ করা হবে, বাস্তব নির্ভর কোনো শর্তকে তোমার কাছে আনা হবে। যেমন ধরো পসিবল বেসড অন রিয়েলিটি, এখানে যেটা বাস্তব, তুমি আসলে আমি তোমাকে সাহায্য করব, বাস্তব এটা। তুমি যদি আসো তবে আমি তোমাকে সাহায্য করব। তো এমন হতে পারে আমি সাহায্য নাও করতে পারি, কিন্তু সাহায্য করাটা তো সম্ভব, এটা বাস্তবিক একটা ঘটনা। তুমি যদি স্কুলে যাও তুমি সেখানে পড়াশোনা করবে, সম্ভব এটা। তো এক্ষেত্রে তোমরা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করবে। আরেকটা জিনিস, এটা কিন্তু চিরন্তন সত্য, ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, ওই ব্যাপারে কিন্তু এটা আসছে না, আসবেই না। তো এখানটায় তোমরা ইফের সাথে যে ক্লজটা ব্যবহার করবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, এবং পরে যে ক্লজটা ব্যবহার করবে অর্থাৎ মেইন ক্লজে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, শ্যাল উইল ব্যবহার করবে। আমি এবার এক্সাম্পলটা দিয়ে দিই। ইফ ইউ গো টু স্কুল, তুমি যদি বিদ্যালয়ে যাও, স্কুলে যাও, ইউ উইল মিট মি, তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যদি বিদ্যালয়ে যাও তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এবার আমি বলে দিই, তুমি যদি বিদ্যালয়ে যাও তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, এটা হচ্ছে বাংলায় বললো, এর মধ্যে একটা কিন্তু তবের ব্যবহার থাকে। ইফ দিয়ে শুরু করলে এখানে যে কমা আছে এর অর্থটা বাংলায় তবে, কিন্তু তোমরা ইংরেজিতে কোনো সময় দেনের ব্যবহারটা করবে না। আজকে তোমরা 4 রকম কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে যাবে, 4 রকম, অর্থাৎ জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এছাড়াও কিন্তু মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেও দুটো পার্ট রয়েছে, সেটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, পরে শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করবো সেই ক্ষেত্রে তোমরা সেটা পেয়ে যাবে। তো ইফ ইউ গো টু স্কুল ইউ উইল মিট মি, তুমি যদি বিদ্যালয়ে যাও তুমি আমার সাথে দেখা করবে, সম্ভব এটা, তবে তুমি আমার সাথে দেখা করবে। ইফ শি কামস হিয়ার, যদি সে এখানে আসে, সম্ভাবনাটা দেখো কিরকম। ইফ শি কামস হিয়ার আই শ্যাল টিচ হার, আমি তাকে পড়াবো। সে যদি এখানে আসে আমি তাকে পড়াবো। পরিষ্কার, সম্ভব, এটা অসম্ভব কিছুই নয়, এবং এটা বেসড অন রিয়েলিটি, বাস্তবের উপর নির্ভরশীল।
I shall help them if they ask for help. I shall help them if they ask for help. আমি তাদেরকে সাহায্য করব যদি তারা সাহায্য চায়। ask for ফ্রেজাল ভার্ব চাওয়া। if they ask for help। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু if দিয়ে বাক্যটা শুরু করছি। এখানে I shall help them, এটা মেইন ক্লজ দিয়ে বাক্যটা শুরু করেছি এবং ফিউচার টেন্সটা কিন্তু এখানেই ব্যবহার হয়ে গেছে। আর if ক্লজটা দেখো, if they ask for help, যদি তারা সাহায্য চায়, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে। তোমরা কিন্তু এই জিনিসটার ভুল করবে না। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে দুটোকেই ফিউচার টেন্সে বা দুটোকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু করে দেবে না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা মুড পড়তে গিয়ে এগুলো পড়ছি, কারণ মুডের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। এগুলো হচ্ছে কন্ডিশনাল মুডের মধ্যে পড়ে, অর্থাৎ শর্তের অধীন যদি এটা হয় তবে ওটা হবে। ইফ, অর্থাৎ এখানে আমরা 3 নম্বর एग्जांपले প্রথমে কিন্তু ইফ এর ব্যবহার করিনি, আমরা ইফ ক্লজটাকে দ্বিতীয় পার্টে ব্যবহার করেছি, প্রথমে প্রিন্সিপাল ক্লজের ব্যবহার করেছি। ইফ ইউ গো টু ডক্টর ইউ উইল গেট কিউরড। ইফ ইউ গো টু ডক্টর, তুমি যদি ডাক্তারের কাছে যাও, যদি দিয়ে তুমি যদি ডাক্তারের কাছে যাও, প্রেজেন্ট ইনডেফিনিট। তবে, তবের জন্য এখানে কমা, ইউ উইল গেট কিউরড। ইউ উইল গেট কিউরড, তুমি সেরে উঠবে। ইউ উইল গেট কিউরড, তুমি সেরে উঠবে। এই হলো তোমাদের জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। দুটো কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে মনে রাখবে। জিরো কন্ডিশনালে কোনো কন্ডিশন থাকে না। এখানে যে বাক্যের যে দুটো পার্ট, ইফ ক্লজ এবং মেইন ক্লজ, দুটোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে এবং তোমরা সেই শর্তগুলো যেগুলো হচ্ছে বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য এবং বাস্তব নির্ভর ঘটনা, যেটা একটা ঘটলে আরেকটা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে, তেমন শর্তকেই তোমরা জিরো কন্ডিশনালে রাখবে। এবং ফার্স্ট কন্ডিশনালে তোমরা বাস্তব নির্ভর যে ঘটনাগুলো, বাস্তব নির্ভর অর্থাৎ যেটা সম্ভাবনা হওয়া সম্ভব, যেটা অসম্ভব নয়, এমন ধরনের যে শর্তগুলো রয়েছে সেগুলো তোমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে রাখবে। তো আজকে এই যে দুটো পার্ট আমরা পড়লাম, দুটো কন্ডিশনাল সেন্টেন্স পড়লাম, এগুলো ছিল কন্ডিশনাল মুডের মধ্যে। এবার আমরা চলে আসছি সাবজাংটিভ মুডের মধ্যে, কিন্তু দুটো কন্ডিশনাল সেন্টেন্স চলে আসে। সাবজাংটিভ মুডের মধ্যে আসে হচ্ছে থার্ড, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, যেগুলো হচ্ছে কালপদিক। চলো এবার আমরা সেগুলোকে একটু দেখে নিই। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল যেটা রয়েছে সেটা আমরা পাবো হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে, অর্থাৎ কন্ডিশনাল মুডের মধ্যে আমরা জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দুটো পাবো, কিন্তু সাবজাংটিভ মুডের মধ্যে আমরা পাবো সেকেন্ড এবং থার্ড এই দুটো কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড এই দুটো কন্ডিশনাল সেন্টেন্স আমরা পাবো সাবজাংটিভ মুডের মধ্যে। তো চলো দেখে নিই যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে কি আছে। সাবজাংটিভ মুড এর মধ্যে আমরা সেকেন্ড কন্ডিশনাল পেয়ে যাচ্ছি। তো সেকেন্ড প্লাস থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সাবজাংটিভ মুডের মধ্যে তোমাদের রয়েছে। সাবজাংটিভ মুডের মধ্যে আমরা সেকেন্ড এবং থার্ড এই দুটো কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে যাব। তো প্রথমে আমরা দেখছি যে সেকেন্ড কন্ডিশনাল কোনগুলো। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে অবাস্তব বর্তমান কল্পনা। এটাকে মনে রাখলেই হয়ে যাবে, অবাস্তব বর্তমান কল্পনা। আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম, আমার কাছে যদি একটি বই থাকতো আমি তোমাকে দিতাম, তিনি যদি এখানে আসতেন আমি তাকে সাহায্য করতাম, তুমি যদি বলতে আমি তোমাকে জানাতাম। এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, অর্থাৎ বর্তমানে কোনো কিছু একটা হলে আরেকটা হতো কিন্তু দুটোর কোনোটাই হয়নি বা হয় না, তো এমন সেন্টেন্সগুলোকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে রাখছি। এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে গঠন, তো সেটা হচ্ছে তোমার ইফ ক্লজের সাথে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে এবং মেইন ক্লজ, যেটা মেইন ক্লজের সাবজেক্টের পর হয় উড, নয় কুড, নয় মাইট ইত্যাদি বা মাস্ট এর ব্যবহার করবে। আর এখানে আমরা দেখে নিই সেকেন্ড কন্ডিশনালের কি গঠন আছে, সেটাকে আগে আমরা একটু দেখে নিই। তোমরা ইফ ক্লজের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করবে এবং তার যে মেইন ক্লজ রয়েছে সেই মেইন ক্লজের ব্যবহার করবে কি সাবজেক্ট, সাবজেক্টের পর উডের ব্যবহার করবে। এবং এই উডের ব্যবহার কিন্তু সবসময় নাও হতে পারে, উডের পরিবর্তে কুড, COULD কুডের ব্যবহার হতে পারে, মাইটের ব্যবহার হতে পারে, MIGST মাইট, এবং মাস্ট MUST মাস্টের ব্যবহারও হতে পারে, সেটা অর্থ অনুযায়ী। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে দেখো লিখে দিয়েছি বর্তমান কল্পনা এবং হাইপোথেটিক্যাল প্রেজেন্ট। বর্তমান কল্পনার জন্য আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করি বা এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করি। তুমি যদি আসতে আমি তোমাকে সাহায্য করতাম, এরকম আর কি। আমি যদি রাজা হতাম আমি তোমাকে অনেক ধন দৌলত দিতাম ইত্যাদি, এই ধরনের সেন্টেন্সগুলো। দেখো এবার সেন্টেন্সটা, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম,
তো এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে বলবে? ইফ আই ওয়্যার ইউ। তো এখানটায় সমস্ত সাবজেক্টের সাথেই কিন্তু ওয়্যার এর ব্যবহার হয়। সমস্ত সাবজেক্টের সাথেই বি, স্টেট অফ বিং এর জন্য অর্থাৎ হওয়া অর্থে আমাদের কিন্তু ওয়্যার এর ব্যবহার করতে হবে। ইফ আই ওয়্যার ইউ আই উড নট হেল্প হিম। আমি যদি তুমি হতাম আমি তবে তাকে সাহায্য করতাম না। এই যে আমি যদি তুমি হতাম, হওয়া অর্থে কিন্তু আমাদের ওয়্যার এর ব্যবহারটা করতে হবে। ইফ আই ওয়্যার ইউ আই উড নট হেল্প হিম। বুঝতে পারলে? আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং। আমি যদি বড়লোক হতাম, ইফ আই ওয়্যার রিচ। আমি যদি সেখানে থাকতাম, ইফ আই ওয়্যার দেয়ার। আই এর সাথে সবসময় ওয়্যার এর ব্যবহার করবে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে, অর্থাৎ বি অর্থে আমাদের ওয়্যার এর ব্যবহার। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, ইফ শি হ্যাড এ গান শি উড ফায়ার। তার যদি একটা বন্দুক থাকতো সে গুলি করে দিত। তার যদি একটা বন্দুক থাকতো সে গুলি করে দিত। তো সেকেন্ড কন্ডিশনালে তোমাদের অধিকারে কিছু থাকা অর্থে সমস্ত সাবজেক্টের পরে কিন্তু হ্যাড এর ব্যবহার করবে। ইফ শি হ্যাড এ গান শি উড ফায়ার। সে ফায়ার করে দিত। তো এখানটায় তোমরা, আমি এখানে উডের ব্যবহার দিয়েছি, কিন্তু উড, উড, মাইট, মাস্ট ইত্যাদি অর্থ অনুযায়ী বসতে পারে। এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, শি উড ফায়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ দে প্লেড। যদি তারা খেলতো, যদি তারা খেলতো, দে মাইট উইন। তারা হয়তো জিতে যেত। এবার দেখো যে এখানটায় আমি বি ভার্বের ব্যবহার করেছিলাম বলে ওয়্যার এর ব্যবহার হয়েছে। এবার স্টেট অফ পজিশন, অধিকারে থাকা অর্থে আমরা হ্যাড এর ব্যবহার করবো সব সময়। এবং 3 নম্বর সেন্টেন্সে ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটা প্লেড, প্লেড এর ব্যবহার করলাম, অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, এই তিনটে আমি ইফ দিয়ে শুরু করেছি, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ দিয়ে শুরু হচ্ছে। ইউ কুড পাস ইফ ইউ টুক মাই হেল্প। তুমি পাস করে যেতে, তুমি পাস করতে পারতে, তুমি পাস করতে পারতে ইফ ইউ টুক মাই হেল্প। তুমি যদি আমার সাহায্য নিতে, তুমি যদি আমার সাহায্য নিতে তুমি পাস করতে পারতে। তো এখানটা দেখো ইফ এর সাথে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মই বসলো ইফ ক্লজের সাথে। এই গেল তোমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মূল কথাটা আরেকবার বলে দিই। এখানটায় হচ্ছে বর্তমানে অবাস্তব কল্পনা। এখানে ইফ ক্লজের সাথে তুমি ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবে এবং মেইন ক্লজের সাথে তুমি একটা মডেল ব্যবহার করবে, সে উড হোক, মাইট হোক আর মাস্টই হোক, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এবার চলে আসছি আমি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেও বিষয়টি একই, শুধুমাত্র ওটা বর্তমান কল্পনা, কিন্তু এখানে এটা হচ্ছে অতীত কল্পনা। অতীতে কোনো কিছু হলে আমি এটা করতাম, সেই জিনিসটা। এবার দেখো হাইপোথেটিক্যাল পাস্ট। এবার আমি এর গঠনটা একটু বলে দিই তোমাদেরকে। অতীত কল্পনা, ইফ এর পর তুমি হ্যাড এর ব্যবহার করবে। ইফ এর পর একটা তোমার সাবজেক্ট থাকবে, ইফ এর পর সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। আর তোমার মেইন ক্লজে তোমার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ ইত্যাদি ব্যবহার তোমরা করবে। অর্থাৎ এখানটা তোমরা খেয়াল করে বুঝতে পারবে, উড হ্যাভ, আমি এখানে উড হ্যাভ এর ব্যবহার দিয়ে সব দিয়েছি, কিন্তু তোমরা মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, উড হ্যাভ এগুলোর ব্যবহার করতে পারো। অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইফ ক্লজের সাথে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করব। মেইন ক্লজে আমরা উড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি ব্যবহার করব। তারপর ভার্বের কিরকম হবে? এর আগেটা ছিল যে আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম। এবার হবে গত বছর আমি যদি রাজা হতাম তবে তখন আমি তোমাকে সাহায্য করতাম। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে এটা অতীতকে নির্দেশ করছে, বর্তমানকে নয়। ইফ শি হ্যাড বিন হিয়ার, যদি সে এখানে হতো, যদি সে এখানে হতো কখন? এই মুহূর্তে না, অতীতে, কারণ এখানটা হ্যাড বিন এর ব্যবহার রয়েছে। যদিও আমি ইয়েস্টারডে বা ইন পাস্ট দেন কিছু উল্লেখ করিনি, কিন্তু হ্যাড বিন এর উল্লেখ করেছি, এটা অতীতকে নির্দেশ করছে। ইফ শি হ্যাড বিন হিয়ার, যদি সে এখানে থাকতো, শি উড হ্যাভ শাউটেড। শি উড হ্যাভ শাউটেড মানে সে চিৎকার করতো, সে চিৎকার করে ফেলতো। শি উড হ্যাভ শাউটেড, উড হ্যাভ শাউটেড। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ আই হ্যাড এ বাইক, যদি আমার কাছে একটা বাইক থাকতো, অতীতের কথা বলছি, বসবে অধিকারে থাকা ভার্ব যেটা সেটা হচ্ছে হ্যাভ, হ্যাড। সেই জন্য একটা হ্যাড নিয়মের আর একটা হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ইফ আই হ্যাড এ বাইক আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে চলে যেতাম। ইফ হি হ্যাড রিটেন ওয়েল, যদি সে ভালো লিখতো, অতীতে পরীক্ষা যখন হয়েছিল তখন সে যদি ভালো লিখতো, হি উড হ্যাভ পাসড, সে পাস করে যেত। সে যদি ভালো লিখতো তবে সে পাস করে যেত। সেন্স গুলো নিশ্চয়ই বুঝতে পারছো।
যখন তুমি অতীতকে নির্দেশ করবে তখন এটাকে ব্যবহার করবে। আর একটা দিক দিয়ে বলি, তোমরা যদি কোনো সময় দেখো যে এখানে ইফ ক্লজের সাথে হ্যাড এর ব্যবহার রয়েছে, তখন অবশ্যই মনে রাখবে যে এর যে মেইন ক্লজ যেটা, সেখানে কিন্তু উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ ইত্যাদির ব্যবহার হবে এবং ভার্বের থার্ড ফর্মেরও ব্যবহার হবে। অর্থাৎ যে দুটোর ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ঠিক রাখবে। আমি এরপরে কন্ডিশনাল সেন্টেন্স পড়ানোর সময় তোমাদেরকে আমি মিক্স কন্ডিশনাল সেন্টেন্সেরও যে রুলস গুলো রয়েছে, হ্যাঁ, সেখানে 23, 32 হিসাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেগুলোকেও কিন্তু তোমরা মনে রাখবে। এবার দেখো, আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে ফেলতাম, আমি সাক্ষাৎ করে নিতাম, অতীতের কথা, আমি তোমাকে সাক্ষাৎ করতাম। এখানে কিন্তু ইফ দিয়ে বাক্যটা শুরু করিনি। এখানে লাস্ট সেন্টেন্সটা যেমন ছিল 4 নম্বর, এখানে 4 নম্বরটাও ঠিক একই রকম। এখানে ইফ ক্লজটাকে আমি পরে দিয়েছি, মেইন ক্লজটাকে আগে দিয়েছি। আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে নিতাম। ইফ আই হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, ইফ আই হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, যদি আমি আগে পৌঁছে যেতাম। এটা হচ্ছে অতীতকে বলা হচ্ছে। তো তোমরা কিন্তু মুড শিখতে গিয়ে পুরো কন্ডিশনাল সেন্টেন্সটাকে শিখে নিলে, শুধুমাত্র মিক্স কন্ডিশনাল সেন্টেন্সটাকে বাদ দিয়ে। অর্থাৎ মুডের আলোচনা করতে গিয়ে মুডের সবচেয়ে টিপিক্যাল পার্ট যেটা, সেটা হচ্ছে সাবজেক্টিভ মুড। সাবজেক্টিভ মুডটাকে খুব ভালো করে পড়তে হয়। আমি সাবজেক্টিভ মুডের অনেকটাই আজকে কভার করেছি, কিন্তু পুরোটা কিন্তু কভার হয়নি। সাবজেক্টিভ মুডের মধ্যে কিছু এক্সেপশনাল কেস থাকে, সেই এক্সেপশনাল কেসগুলোকে আমি এখানে দিই। সাবজেক্টিভ মুডের মধ্যে অনেক সময় উড ইত্যাদি ব্যবহার করেও কিন্তু সাবজেক্টিভ সেন্স যেটা, সেটা ক্লিয়ার করা হয়। তো সেগুলো আজকে আমি এখানে আলোচনা করিনি, এবং সমস্ত যে প্যাসিভ পার্ট গুলো থাকে সেগুলোকেও আলোচনা করিনি। অনেক সময় কন্টিনিউয়াস ফর্মও থাকে, হ্যাঁ, তো সেটাও এখানে দেখানো হয়নি। যদিও তোমাদের বেসিক এবং অ্যাডভান্স যে সাবজেক্টিভ মুডের যে ব্যবহার, সেগুলো পুরোটাই এখানে কভার করা হয়ে গেল। তো সাবজেক্টিভ মুড এবং তোমার কন্ডিশনাল সেন্টেন্স, তোমার 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4টে কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা 4টে কন্ডিশনাল সেন্টেন্সই পেয়ে গেলে। খুব ভালো করে যদি এটাকে দেখো, তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আরেকবার বলছি, মুডকে আমি 5 ভাগে ভাগ করেছি, কিন্তু 5 ভাগে ভাগ করাটা কোনো বড় ব্যাপার নয়। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, যেটা বাস্তব নির্ভর, আর একটা হচ্ছে সাবজেক্টিভ মুড, যেটা অবাস্তব। এই দুটো হচ্ছে তোমার মুডের মূল পার্থক্য। আর বাদবাকি যেগুলো রয়েছে, তোমার ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, কন্ডিশনাল ইত্যাদি যাই আছে এগুলো, তো ওইগুলোকে অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওগুলোর কনস্ট্রাকশন তোমরা অন্য জায়গা থেকেও শিখে নিতে পারবে। তো একটা হচ্ছে বাস্তব নির্ভর ইন্ডিকেটিভ, একটা অবাস্তব সাবজেক্টিভ। এই দুটো হচ্ছে বেসিক। বাস্তব নির্ভর সেগুলো ইন্ডিকেটিভ, আর যেগুলো বাস্তব নির্ভর নয় সেগুলো সাবজেক্টিভ। এটাকে মনে রাখলেও হয়ে যাবে, এবং সাবজেক্টিভের কনস্ট্রাকশন গুলো তোমরা ভালো করে শিখবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করো, খুব ভালো শিখতে পারবে।